রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে যেতে চাই এবং এই যে বিএনপির যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং আমরা দেখেছি যে আজকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক সিনিয়র নেতা আছে যারা আসলে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, তারা দলের সিদ্ধান্তকেই সিদ্ধান্ত মনে করছেন, কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে নানা রকমের সহিংসতার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট সহিংসতার ঘটনা বা এই যে ছোট ছোট সংঘর্ষের ঘটনা, এটি যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটি হওয়ার কথা সেটিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? রুহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সালাম ভাইকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। আমি একটু কথা শুরুতে আপনি আপনার টাইটেলে দেখলাম যে নতুন 3টা দলের নিবন্ধনের কথা বললেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই, বিশেষ করে আমাদের যে বাম গণতান্ত্রিক জোট তার অন্তর্ভুক্ত একটা দল বাসদ মার্ক্সবাদী, তারাও এই নিবন্ধন পেয়েছে। আমি বিশেষভাবে এই বন্ধুরা আমরা জানি যে একসাথে দীর্ঘদিন ধরে লড়াই করছি এবং তরুণ প্রজন্মের বিরাট অংশ তরুণরা মিলায় এই দলটিকে অগ্রসর করছেন। বিশেষভাবে তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে। এবার আসি, আপনি যে কথাটা তুললেন, আমার এর 2-3টা দিক নিয়ে একটু কথা বলতে পারি। প্রথম বক্তব্য হচ্ছে যে এটা একটা দলীয় মনোনয়নের বিষয়। এই ব্যাপারে মূল মূল্যায়ন এই দলেরই ব্যাপার, সুতরাং ওই ব্যাপারে কোনো মূল্যায়ন ধর্মী আলোচনা আমার করা যথাযথ না। তবে অন্য বিষয় দিয়ে একটা মন্তব্য আমি করতে পারি, এটাই। সেটা হচ্ছে একটা, দেখেন, বাংলাদেশটা এইরকম একটা জায়গায় আমরা আছি এবং বাস্তবতা হচ্ছে এই যে এমপি শিপটাকে আমরা এমন জায়গায় নিয়ে গেছি, এটা আমার বিবেচনায়, যে অনেকেই মনে করেন যে এমপি না হলেই যেন সব কিছু শেষ। যেমন এখানে খেয়াল করবেন যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই একটা কথা বললেন যে আমাদের তো রাজনীতির আরো অনেক ক্ষেত্র আছে। এই বিবেচনাটা হয়তো বা, আমি বিএনপির কথা বলছি না, আমি জেনারেলাইজ করে বলছি যে অনেকে হয়তো এটা বিবেচনা করে না, অনেক সমর্থক গোষ্ঠী হয়তো বিবেচনা করে না, যার জন্যে সে কারণেও ক্ষুব্ধতা হয়। আর একটা এটা বাস্তব কারণেও হয় যে একটা ভালোবাসা থেকে, এটা শুধু ওই দল কেন, আমাদের ছোটখাটো দলেও মানে কি বলে ভালো লাগা মন্দ লাগা হয়। ধরেন আমরাও ইতিমধ্যে আমরা মনোনয়নের কি বলে চূড়ান্ত করিনি, কিন্তু নানাভাবে আমাদের কাছে আছে। দেখেন এই দলে এক জায়গায় অনেক সময় আমরা যেখানে দল আছে দাঁড়ানোর লোকও পাই না টাকার জন্যে, কিন্তু অনেক জায়গায় আছে একাধিক প্রার্থী, সেইখানে আবার যদি একজনকে দেই অন্যরা মন খারাপ করবে, সেটা থাকতে পারে। কিন্তু নিঃসন্দেহে সেটা আমি মনে করি যে একটা দল সেটাকে উইন ওভার করবে তাদের মতো করে। এইবারে যেটা আমি দেখছি এই বড় দলগুলোকে, যেটা আমাদের ভাষায় বুর্জোয়া দল বলি, যে তা মনোনয়নের পরে যে ধরনের বড় বড় ঘটনা ঘটে সেই তুলনায় আমার তো বরঞ্চ আমি কম দেখছি, এবং সেইটা একটা পজিটিভ দিক বলে মনে করি। কিন্তু আমি যে কথাটাই যে মাঝখানে বললাম, আমাদের রাজনীতিতে হ্যাঁ অবশ্যই এমপি তো একটা গুরুত্বপূর্ণ, কিন্তু কোথায় গুরুত্বপূর্ণ যদি বলেন সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করার ক্ষেত্রে। কিন্তু আমরা অনেক সময় এই সংসদ সদস্যদের জায়গাটা এমন করেছি, তিনি একটা যে এলাকায় থাকেন সেই এলাকায় তিনি সর্বেসর্বা, একটা জমিদারিত্বর জায়গাটা। কিন্তু আমার যদি সংবিধানের দিকে তাকান তাহলে দেখবেন যে আমাদের স্থানীয় সরকার, ওইটাই যদি সব আমরা জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচিত প্রতিনিধি করতে পারি এবং লোকাল উন্নয়ন সহ সব কিছু দায়িত্ব তারা করবে এবং জনকে ইনভলভ করে পড়ে স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে। এমপি সাহেবদের ওইখানে কোনো ভূমিকা থাকবে না, তাদের প্রধান কাজ থাকবে আইন প্রণয়ন, অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কিন্তু, কারণ দেশ পরিচালনা তো আইন প্রণয়নের কাজ, সেইটা হবে একটা প্রধান কাজ। অন্য দিন দরবার ব্যবসা বাণিজ্য ওইগুলো করা থাকবে না। এবং এইখানে যদি আমরা স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, ধরেন যে বিনা শুল্কে বা কম শুল্কে গাড়ি পাওয়া যায়, আমার এমপি সাহেবরা এই কি বলে যে এমপিগিরির থেকেই দেখা যায় তার অর্থের সম্পদ বেড়ে যাচ্ছে, তার মানে ব্যবসা বাণিজ্য হয়তো করেন। তাহলে এই জায়গাগুলো যদি আপনি বন্ধ করে আইন প্রণয়নের প্রধান কাজ করতে পারি আমরা, তখন দেখবেন আমার ধারণা যে বিভিন্ন দলেও যারা জেনুইন আইন প্রণয়নতা হবেন তারাই কিন্তু এই মনোনয়নের জায়গায় এখানে আসবেন। আর যারা মনে করেন ওই কাজে, তারা কিন্তু হয়তো জেলা পরিষদ অন্যান্য জায়গায় তারা ইন্টারেস্টেড হবেন। তাইলে আপনি অনেক জটিলতার অবসান কিন্তু ঘটাতে পারবেন, আমার এটা জেনারেল পজিশন। সুতরাং সেই জায়গাটায় আমরা এবারও অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, এইটাও কিন্তু করতে পারিনি, কিন্তু এই ধরনের কতগুলো কাজ করা দরকার ছিল। তো আমি আশা করব যদি না, আমরা তো চাই একটা ভালো নির্বাচন হোক এবং ভালো নির্বাচনের পরে এই যে কথাগুলো আলোচনায় আসছে সেই কাজগুলো এটা হোক। এখন ধরেন এমপি কেউ ইলেকশন করবে, তিনি যদি এখানে
শত মানে কি বলে কোটি কোটি টাকা খরচ করেন, তার তো এটা তুলে নেওয়ার চিন্তা করতে হবে, অন্য কাজ করতে হবে। তাহলে এইখানে যেমন আরপিওতে আমরা বলেছিলাম যে একটা আলোচনা করা উচিত যাতে করে টাকাটাই প্রধান বিবেচনা না হয়, এইখানে পেশি শক্তি যেন প্রধান বিবেচনা না হয়, ভয় দিয়ে করতে পারে এটা যেন বিবেচনা না হয়, এইখানে একটা সাম্প্রদায়িকতার মার্কা উস্কানি এটা যাতে না থাকে, আর কারসাজি যদি না থাকে প্রশাসনিক, তাহলে এই জায়গাগুলোকে ভালো মানুষের মনোনয়ন বেছে নেওয়া বা তাদের আশাটাও এই কাজগুলো করতে পারবে। কিন্তু এই কাজের আলোচনায় কিন্তু আমরা যেতে পারিনি। আমার মনে হয় যে আমাদেরকে এই কাজের মধ্যে ঢুকতে হবে এবং আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আমি একটা পজিটিভ দিক গতকালও আমাকে জিজ্ঞেস করার পরে বলেছিলাম যে দেখেন আমাদের সামনে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে অনেক কাজ ছিল, কিন্তু সব কাজ তো পারবো না, সম্ভব না, সংস্কার একদিনেও হয় না। তাহলে আমাদের গণতন্ত্রের পথের হাঁটার কাজটা ঠিক রাখতে হবে, একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে হবে এবং তারা জনগণের স্বার্থে কার্যক্রম করে, না করলে জনগণই তাদের ব্যবস্থা করবে। 5 বছর ক্ষমতায় থাকতে পারবে এটা ভাবার কোনো কারণ নেই। আর এবার দেখলো না যে অল্প কয়েকদিন ক্ষমতায় দেশেও থাকা যায় না, সম্পদ লুটপাট করেও ভোগ করা যায় না, পরিস্থিতিতে এগুলো তো একটা অভিজ্ঞতা হলো। তা আমরা বরঞ্চ সেই রকম একটা পজিটিভ জায়গায় থেকে যথাসময়ে যাতে নির্বাচন হয়, কোনো একটা ঘটনাকে অজুহাত করে বা কোনো ধরনের উস্কানি দেওয়ার মধ্য দিয়ে যাতে যে যথাসময়ে নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারির, সেইটা যাতে বাধাগ্রস্ত না হয়, সেটাই আমাদের কাছে প্রধান কাজ বলে আমি মনে করি।